আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ আমি ইজিপ্টের প্রথম ব্লগে সর্বপ্রথম যে স্থানটি আমি ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়াম, যেটির মধ্যে 1,20,000 পিস ঐতিহাসিক নিদর্শন চিহ্ন রয়েছে। সেগুলো আজ আমি এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে দেখাবো। ভিডিওটির সাথেই থাকবেন, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনেক কিছু দেখার রয়েছে ইনশাআল্লাহ আজিজ। ভিউয়ার্স, আপনারা দেখছেন ইজিপশিয়ান মিউজিয়ামের প্রথম সাইট, যেটি প্রবেশপথ। এখানে আমাদের রয়েছি। ইজিপশিয়ান মিউজিয়াম অ্যাকচুয়ালি বিশাল বড় একটি জায়গা ভিতরে জুড়ে অবস্থিত, যেটি 1-2 ঘন্টা নয়, পুরো দিন সময় লাগে এটি ভিজিট করে দেখার জন্য। সব কিছু চিত্রায়ন করা সম্ভব নয় অল্প সময়ে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আমার ধারণা অনুযায়ী যতটুকু রিসার্চ করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব। অফকোর্স বর্তমান মিডিয়ার যুগ, এগুলা মিনিটের মধ্যেই সবার হাতে চলে আসে। ইতিহাসগুলো নোটের মধ্যে চলে আসে। তবু আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ব্রিফলি বলার জন্য। আপনারা দেখছেন কায়রো জাদুঘর। 1900 শতাব্দীর দিক দিয়ে যখন ইউরোপীয় প্রত্নতাত্ত্বিকরা তাদের নজরে পড়ে মিশরীয় যে ঐতিহাসিকেরা এই নিদর্শনগুলো তাদের আওতায় নেওয়ার চেষ্টা করে। কিন্তু 1835 সালে যখন মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা তার নজরে আসে, তিনি যখন শুনেন এগুলো তারা নেওয়ার চেষ্টা করছে, তখন তিনি 1835 সালে একটি জাদুঘর নির্মাণ করলেন। সেই জাদুঘরের মধ্যে এগুলো কালেক্ট করার চেষ্টা করলেন। সালে কায়রোতে একটি জাদুঘর প্রতিষ্ঠা করলেন এবং এগুলোতে নিদর্শনগুলো রাখার চেষ্টা করলেন, যেমন আজবেকিয়া বাগান এবং গিজার কাছে বুলাক। এগুলাতে বুলাক জাদুঘরটি 1858 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক আগস্ট মারিটি এটি প্রতিষ্ঠা করেন। বুলাক মিউজিয়াম, যেটি পিরামিডের পাশে অবস্থিত রয়েছে। এরপরে তো 1878 সালে বন্যা হয়। বন্যার ফলে, নীল নদের বন্যার ফলে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়। পরে আবার পিরামিডের কাছে যেই মিউজিয়ামটি রয়েছে ওইখানে আবার রাখা হয়। এরপরে আবার এই মিউজিয়ামে স্থানান্তর করা হয়। স্থানান্তর করার ফলে অনেক কিছু কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখানে অনেক স্ট্যাচু রয়েছে যেগুলোর হাত ভাঙ্গা, পা ভাঙ্গা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দর্শনার্থী এখানে রয়েছেন, দেশে এসেছেন। মোহাম্মদ আলী পাশা চলে যাওয়ার পর তখন আবার নতুন করে এখানে একটা জাদুঘর বানানো হয়। যখন ইজিপ্ট রিপাবলিক হয়ে যায় তখন ইজিপশিয়ান মিউজিয়ামটি বানানো হয়েছিল। আপনারা দেখছেন শেখ আল বালাক স্ট্যান্ডিং স্ট্যাচু অফ খাপির। আল বুলাক যে মিউজিয়ামটি তারা প্রতিষ্ঠা করেছিলেন 1872 সালে। 1872 সালে আল বুলাক মিউজিয়াম থেকে তোলা পিকচার। এটা অনেক কিছু ধ্বংস হয়েছিল, তারা আসলে এগুলো ঠিক করেছে। আমার কাছে লাগতেছে এগুলা কিন্তু তারা বানিয়েছে কি বলে, উড দিয়ে বানানো বড়ি। দাসওয়া এগুলো কিন্তু নষ্ট হয় না। এখানে কিন্তু তখন পিকচারগুলো এখানে রয়েছে।
সে ছিল পিরামিডের পাশে যে তাদের টেম্পলের মধ্যে যে গির্জা থাকে তাদের মধ্যে প্রধান। আপনারা দেখছেন মেনতুহতিপ টু এর স্ট্যাচু, যিনি ছিলেন মিশরের 11তম রাজতম বংশধর। মিশরের পুনর্মিলনকারী বলা হয় তাকে, কারণ তার শাসনে প্রথম মধ্যযুগ ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড শেষ হয় মিডিল কিংডম। মেনতুহতিপ সিংহাসনে বসেন এমন এক সময় যখন মিশর উত্তর হেরিক্লোপস ও দক্ষিণ কিপস এই দুটি অংশে বিভক্ত ছিল। 2047 সালে পুরো দেশকে একত্রিত করেন এবং যুদ্ধে চালিয়ে যান। দর্শক, আপনারা দেখছেন আমেনহাট তার স্ট্যাচু। তিনি ছিলেন তৃতীয় প্রাচীন মিশরের মধ্যরাজ্যের বাদশা, অন্যতম বিখ্যাত ফেরাউন। তার শাসনকাল ছিল অনুমানিক 46 ইয়ার্স, 46 বছর, 1860 থেকে 1814 অব্দে। তিনি ছিলেন সেনুসের তৃতীয়ের পুত্র। মিশরের সমৃদ্ধিক স্বর্ণযুগে তিনি বাদশা ছিলেন। তিনি প্রশাসনিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছিলেন তখনকার মিশরীয় অবস্থা। তার আরেকটা স্ট্যাচু এখানের মধ্যে রয়েছে, যেটি মানুষ দেখছেন এই মুহূর্তে। আপনারা দেখছেন হাতশেপসুত ফেরাউনের মূল হোতা, তার স্ট্যাচু, যেটি এভাবে ভাঙ্গা তারা পেয়েছিল, ফুল পায়নি, বাট ফটো কিন্তু অনেক রয়েছে। তার বংশধর কিন্তু এই রুমের মধ্যে রয়েছে, আমি আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ। এই দেখেন তার বংশের তৃতীয় রাজপুত্র স্ট্যাচু, কিং তুতমোসিস তৃতীয়। তিনি অষ্টাদশ রাজবংশের ষষ্ঠ ফেরাউন। তাকে প্রায় বলা হয় মিশরীয় নেপোলিয়ন, কারণ তিনি ছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সামরিক সম্রাট। তার শাসনকাল ছিল 54 বছর। তাকে প্রাথমিকভাবে হাতশেপসুত তাকে সহশাসক হিসাবে ইউজ করত। তার দীর্ঘ শাসনকালে মিশরের সামরিক সাংস্কৃতিক দিক থেকে শীর্ষে নিয়ে যায়। তুতমেসিস প্রায় 17টি বড় সামরিক অভিযান পরিচালনা করেন। তিনি লেভান্ত, সিরিয়া এবং নুবিয়া জয় করেছিলেন। এই হচ্ছে তার স্ট্যাচু। এবং তার বংশধর তার সময়কালে যা ছিল রাজকীয়। তাদের যে স্ট্যাচুগুলো দেখছেন আপনারা, স্ট্যাচুগুলো কিন্তু ছোঁয়া নিষেধ, বা স্ট্যাচুগুলোর মধ্যে কিন্তু একটা আরেকটার কিন্তু মিল থাকে না। তাদের ফেস অনুযায়ী কিন্তু তারা স্ট্যাচুগুলো বানিয়েছিল, যেটুকু আমি দেখতে পারলাম যে এক একজনের ফেস অনুযায়ী তারা এটা বানাচ্ছে। অ্যান্ড এক একটার বয়স মনে হয় 7,000 8,000 বছর এরকম। কারণ যেভাবে কিং থাকে, এম্পায়াররা থাকে, যেমন অটোমান এম্পায়ার ছিল, তারা 600 বছর এই পৃথিবীতে তাদের শাসন করেছে, ঠিক তেমনি ফেরাউনরাও শাসন করেছিল শত শত হাজার বছর। এই হাজার বছরের ইতিহাসে অনেক রাজাবাসারা এসেছে, তাদের সবারই স্ট্যাচু এখানে, যাদের পাওয়া গিয়েছিল তাদের স্ট্যাচু এখানে রয়েছে। আদ-দাওলাতুল হাদিসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
তাদের যেই প্রাসাদের ডোরগুলো থাকতো, এই ডোরগুলো কিন্তু এভাবেই থাকতো। ডোরের মাঝখান দুপাশে সিকিউরিটি থাকতো। সিকিউরিটি নিদর্শনগুলো রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন। একটা বিষয়ে সবসময় মনে হয় যে আল্লাহ, কোনো মানুষ, কোরআনে এসেছে যে আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন, যাকে চান হেদায়েত কখনোই দান করেন। তারা মনে করেছিল যে, আমি ইতিহাস পড়ে দেখলাম যে তারা মনে করেছিল তারা এই পৃথিবীর মধ্যে থাকবে বা তাদের নিদর্শনগুলো থাকবে, বা পিরামিড বানানোর মেইন উদ্দেশ্য ছিল যে তারা এটাই বিশ্বাস করত যে তারা মরে যাওয়ার পরেও তাদের আত্মা থাকবে। পিরামিডের মধ্যে যে ইটের ব্লকগুলো থাকতো এখানে ফাঁকা করে দেওয়া হতো, যে তারা মনে করতো যে এই ফাঁকার মধ্যে বাতাস ঢুকবে, তাদের আত্মা বাতাস পাবে। এই সমস্ত যত ভুল চিন্তা ধারণা তাদের ছিল। আল্লাহ কিছু মানুষকে টাকা পয়সা দেন, মন্ত্রিত্ব দেন, রাজকীয় সম্মাননা দেন শুধু দুনিয়াবির জন্য, কিন্তু আখেরাতের জন্য না। তার প্রমাণ হচ্ছে তারা কিন্তু এই পৃথিবীতে নাই, কিন্তু তাদের নিদর্শন রয়েছে। বাট এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াতে যারাই চিন্তা করে যে তাদের মাল দৌলত থাকবে পৃথিবীতে, আসলে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনেই বলছেন সূরা তাকাসুরে, যে মাল চিন্তা ভাবনা, যারা এই সমস্ত কিছু বিষয় নিয়ে চিন্তা করে যে মাল তাদের ভবিষ্যতে কাজে লাগবে, মাল তাদের থাকবে স্থায়িত্ব, এটা কিন্তু মোটেও না। মাল কিন্তু কোনো দিনও থাকবে না। যারা এই সমস্ত চিন্তা ভাবনা করে তাদের হয় আওলাদ দ্বারা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়, অথবা আওলাদ এইটার ভ্যালু বুঝে না। এই সমস্ত কিছু নষ্টের পিছনে তাদের সন্তানরা কিন্তু রয়ে থাকে। আপনারা দেখছেন ইজিপশিয়ান মিউজিয়াম, আরও দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনারা যেই স্ট্যাচুটি দেখছেন, স্ট্যাচুর মূল হোতা হচ্ছে আমিন হতিব, যে হাপুর পুত্র, সান অফ হাপু। তিনি ছিলেন প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, স্থপতি, সামরিক ও কর্মকর্তা লেখক। যদিও তিনি রাজা ছিলেন না, তবুও তার জ্ঞান, প্রশাসনিক দক্ষতা এবং রাজকীয় সেবার জন্য ইতিহাসে বিশেষ জ্ঞান অর্জন করেন। তরুণ বয়সে তিনি সৈন্য হিসাবে কাজ শুরু করেন, পরে তিনি রাজকীয় প্রশাসনে প্রবেশ করেন। তার স্ট্যাচু এখানে রয়েছে। বেসিক্যালি এই মিউজিয়ামের মধ্যে ফেরাউনের বংশদূত, ফেরাউনের সামরিক বাহিনীর প্রধান, তার সঙ্গী সাথী, ফেরাউন তো বলা হয় শুধু একজনকে না, ফেরাউন তার পুরো বংশকেই বলা হয়। তাদের মধ্যে আমিন হতিব, হাপু, অনেক কিছু রয়েছে, অনেকজন রয়েছে। এই আমিন হতিবটি যে এইমাত্র যে স্ট্যাচু দেখলেন, সে কিন্তু অনেক কাজ করেছিল তখনকার মিশরে। নীল নদের এবং লাক্সর সিটিকে সে অনেক প্রাধান্য দিয়ে, সেটিকে গুরুত্ব দিয়ে কাজ করেছিল। ওয়াদিয়া সেবুয়াকে, তার কনস্ট্রাকশনের কিছু চিত্র এখানে রয়েছে। কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক কোরআন নাযিল করেছেন, ফেরাউন সম্পর্কে অনেক কিছু বলেছেন। আল্লাহ যখন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, কোরআনের আয়াতে এসেছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى যে বললেন যে ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহর আইন মানে নাই, তাকে একবার হেদায়েতের সুযোগ দাও, তাকে বলো সে কি পবিত্র হতে চায়, আমি তোমার রবের প্রতি পরিচালিত করব যাতে তুমি তাকে ভয় করো। কিন্তু ফেরাউন মানলো না। অনেক আয়াত এসেছে, অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বললেন ওকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন ফাওকিদ লি ইয়া হামানু আলা তাইনি ফাজআল লি সারাহান লাআল্লা আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নাহু লাআযুন্নুহু মিনাল কাযিবিন। ফেরাউন বলল, হে সম্প্রদায়, আমি ছাড়া তোমাদের আর কোনো রব নাই আছে বলে আমি মনে করি না। আমার জন্য ইট পোড়াও, তারপর আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো যাতে আমি মুসার উপাস্যের দিকে তাকাই, আর অবশ্যই আমি তাকে মিথ্যাবাদী মনে করি। কিন্তু আল্লাহ অন্য আয়াতে বলে দিলেন, এবং তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহ নীল নদের মধ্যে ফেরাউনকে ধ্বংস করলেন। তার প্রমাণ হলো যে আল্লাহর কোরআন কারীম মিথ্যা হতে পারে না, আল্লাহর নবী রাসূল মিথ্যা হতে পারে না। অফকোর্স ফেরাউন মনে করেছিল তাকে তার সম্পদ এই পৃথিবীতে স্থায়ী হয়ে থাকবে, কিন্তু তার পরিবর্তে আল্লাহ কোরআন নাজিল করে, আয়াত নাজিল করে বলে দিলেন যে নবী আম্বিয়া একরামরা আল্লাহর প্রেরিত রসুল নবী, অবশ্যই যারা আল্লাহর পথে চলবে তারাই পৃথিবীতে জয়ী হবে, আল্লাহর কাছে থাকবে, এবং আল্লাহর যারা তাকওয়া অর্জন করবে অফকোর্স আল্লাহর প্রিয় হবে, এবং কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাদের প্রতি সুনজর চাইবেন। আমি ব্রিফলি বললাম। আপনারা দেখছেন হেড অফ নেফারতিতি বিখ্যাত ভাস্কর্য। বাস্ট অফ নেফারতিতি হলো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাচীন শিল্পকর্ম। এটি প্রাচীন মিশরের রানী নেফারতিতিকে চিত্রিত করেছে, যিনি ফেরাউনের আখেনাতের প্রধান স্ত্রী ছিলেন এবং অষ্টাদশ রাজবংশের সময়ে খ্রিস্টপূর্ব 1400 শতকে বাস করতেন। 1912 সালে 6 ডিসেম্বর জার্মান প্রত্নতান্ত্রিক লুডউইগ বোরচার্জ তার দল এই ভাস্কর্যটি আবিষ্কার করেন। আবিষ্কারের স্থান ছিল ফেরাউন আখেনাতের রাজধানী শহর আমারনা। ভাস্কর্যটি পাওয়া যায় তুতমোস এর কর্মশালায়। এটি উচ্চতা 48 সেন্টিমিটার। এটি বিশেষ করে জার্মানির মধ্যে বার্লিনের মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। জার্মানি মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এটার মধ্যে প্রকাশ পায়, কারণ মিশরীরা বলে তারা চুরি করে নিয়ে গেছিল, বাট এর পরিবর্তে তারা এটি বানিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর মধ্যে যদি কোনো সৌন্দর্য, ক্ষমতা এবং সংস্কারের প্রতীক থাকে শিল্পকর্ম এটাকে বলা হয়। তারা খুব সুন্দর করে এটি বানিয়েছিল। আপনারা দেখছেন ফেরাউনের যেই বক্সগুলো যেভাবে তাদেরকে রাখা হতো। প্রথম ধাপ ছিল এটা, ডাইরেক্ট বডি এখানে রাখা হতো, এরপরে এই মমিটি উপরে দেওয়া হতো। এরপরে সেকেন্ড ধাপ ছিল এই যে এইটা গ্লাসের মতো। এরপরের ধাপ ছিল ওই গ্লাসটাকে এই বক্সে রাখা। এই হচ্ছে অন্য ধাপ। এটা হচ্ছে অন্য সিস্টেম, যে ডাইরেক্ট বডি মমি সিস্টেম করে এইটার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া। এটা আরেকটা বিশাল বড় হল যেখানে মমির বক্সগুলো রাখা হয়েছে, আপনারা দেখছেন। আরেকটা বডি স্ট্যাচু। অনেকের স্ট্যাচু কিন্তু এখানে রয়েছে, বাট নাম নেই। তারা যেহেতু এগুলা অনেক মিউজিয়ামে পেয়েছে,
সো তাদেরও অনেকে জানা নেই যে নামগুলো, তো তারা শুধু এখানে সংরক্ষণ করে রেখেছে। থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড and latter period. এইখানে হচ্ছে সবচেয়ে বড় বড় ফেরাউনদের স্ট্যাচু বডির। দর্শক, আপনারা দেখছেন ক্লোজাল হেড অফ দ্য গড সেরাপিস, গ্রিক ইজিপশিয়ান যুগের এক সম্বন্ধিত দেবতা, যাকে মিশরের অসিরিপি আপিস এবং গ্রিক দেবতা জিউস হেডিসের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি করা হয়েছিল। তিনি ছিলেন আন্ডারওয়ার্ল্ড, উর্বরতা, চিকিৎসা এবং পুনর্জন্মের দেবতা। এটি তৈরি হয়েছিল রোমান যুগে 2য় এবং 3য় শতাব্দীতে। সাধারণত মার্বেল বা গ্রানাইট দিয়ে এটি বানা হয়েছিল, যেভাবে আমরা রোমানে দেখি, রোমানীয় যে পাথরগুলো তারা স্ট্যাচুর মধ্যে ইউজ করেছিল সেইভাবে বানা হয়েছে। এটা কিন্তু পাওয়া গেছে কিন্তু মিশরের মধ্যে। তারা এটাকে ধরে নেয় যে এটার মাধ্যমে মিশর এবং রোমানদের একটা ভালো সুসম্পর্ক ছিল সে সময়কালে, এটা প্রমাণ করে। আপনারা এখন দেখবেন যে ফেরাউন মুসা আলাইসাল্লামের সাথে ফাইট করছিল, আল্লাহ নীল নদে তাকে ধ্বংস করেছিল, সেই ফেরাউনের স্ট্যাচু মানে কি ডাইরেক্ট বডি এখানে রাখা হয়েছে। বিজ্ঞানীরা পানির নিচ থেকে তুলে এনে সেটিকে রিসার্চ করে এখানে রেখেছেন। আপনারা দেখছেন Tomb of Yuya and Thuya about 1400 BC, বিফোর কবল মাসি ঈসা আলাইসাল্লামের পূর্বে যেটি তারা পেয়েছিল। এইখানে রয়েছে তাদের ম্যাপ, যেটা আমরা রোড ম্যাপ বলি, তাদের কবরগুলো যেখান থেকে তারা সংরক্ষণ করেছিল যে ব্রিটিশ বিজ্ঞানী তিনি। এই কফিনগুলো কীভাবে রাখা হয়েছিল এইভাবে ছিল। (1905 সালে, এবং তাদের মমির মাথায় কিন্তু এই স্বর্ণ অলংকার ছিল, যেটি এইখানে রাখা হয়েছে। আপনারা দেখছেন খুব সুন্দর যত্ন, যেহেতু মাত্র 100 বছরের ব্যবধান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মামি অফ তোয়া, প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের এক বিশিষ্ট নারী, যিনি ফেরাউন আখেনাতের রানী নেফারতিতির পূর্বপুরুষ। তার মমি মিশরের অন্যতম সুন্দরভাবে রাখা হয়েছে। তুইয়া ছিলেন ইউয়ার স্ত্রী, যেটি অন্য পাশে রয়েছে ইউয়ার মমি, আমি আপনাদেরকে দেখাবো।
এই বডির মধ্যে কিন্তু ব্রেইন নাই, ব্রেনটি তারা খুলে নিয়েছে এবং বাকি বডিগুলো অনেক কিছু কিন্তু ঠিক সেইভাবে আছে, তারা ওষুধ দিয়ে রেখেছে যাতে বডি পচে না যায়। তুইয়া তার স্বামী সমাধি পাওয়া যায় বেলি অফ দ্য কিংস। 1905 সালে ব্রিটিশ জেমস কুইবল এই সমাধিটি আবিষ্কার করেন। সমাধি প্রায় অক্ষত ছিল, তবে যখন তারা পেয়েছিলেন সোনালী মুখোশ এবং সমৃদ্ধ কফিন ছিল এটি, যেটি কফিনের ঠিক উপরিভাগে এটি ছিল। তারা যেভাবে পেয়েছিল সেভাবে রেখেছে, বাট এটাকে কিন্তু রিসার্চ করে যেভাবে বডিটি রাখার উপযুক্ত হয় সেভাবে তারা রেখেছিল। তুইয়া ছিলেন এমন এক নারী যিনি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে পরবর্তীতে ফেরাউনদের বংশধারার অংশ। তার সমাধি থেকে প্রায় নিদর্শনগুলো মিশরের অষ্টতম রাজবংশের সংস্কৃতি ও শিল্পের উচ্চ মান প্রমাণ করে। আপনারা দেখছেন পাটা কিন্তু আমি খুব লক্ষ্য করছি, পাটা কিন্তু ঠিক সেইভাবে রয়েছে। দেখেন, শুধু তারা ওষুধ দিয়ে রেখেছে। দর্শক, আপনারা দেখছেন মামি অফ ইউয়া। তিনি ছিলেন প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের 18 ডাইনেস্টি একজন উচ্চপদস্থ অভিজাত, যিনি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার মমি অন্যতম সুন্দরভাবে সংরক্ষিত মমিগুলোর মধ্যে অন্যতম। ইউয়া ছিলেন ফেরাউন আমিনহাতেপের তৃতীয় এর শ্বশুর। তার স্ত্রী ছিলেন তুইয়া, যে অন্য পাশে রয়েছে। তাদের কন্যা ছিলেন রানী তৃতীয় কুইন্টিয়ে, যিনি আমিনহাতেপের তৃতীয় প্রধান স্ত্রী। পাটি ঘুরে রাখা হয়েছে। দর্শক, আমি রয়েছি ইজিপশিয়ান মিউজিয়ামের মধ্যে সেকেন্ড ফ্লোরে বেশি করে যেগুলো রয়েছে ফেরাউনের তুইয়া অ্যান্ড ইউয়ার বডি, যেভাবে তারা পেয়েছিল 1905 সালে, সেইভাবে এখানে পাওয়ার পরে যা মেডিসিন কিছু দিয়ে এখানে রেখেছে। এবং বিশেষ করে সেকেন্ড ফ্লোরে তাদের বিভিন্ন জিনিসপত্রগুলো রেখেছে, গ্লাসের মধ্যে সংরক্ষিত রয়েছে। তাদের মধ্যে অন্যত্র থালা বাসন, ডেইলি তৈজসপত্র, এগুলো এখানে রেখেছে। দেখুন, এখানে রয়েছে। এগুলো কিসের চিহ্ন আল্লাহু আলাম। আর নিচতলায় ওই যে স্ট্যাচুগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখছেন কিং কুসানাস ওয়ানের ফিনারাল মাস্ক। এখানের মধ্যে আরেকটা এক্সিবিশন আছে তুতানখামুনের, যেটি ক্যামেরা যাওয়া নিষিদ্ধ ভিতরে। ওইটা হচ্ছে ও যে কফিন ছিল, কফিনটিও কিন্তু স্বর্ণের মধ্যে ছিল। এই যে এটা দেখছেন, এটাও কিন্তু স্বর্ণের। এগুলা তারা যখন রিসার্চ করেছে, তাদের হাতের আঙ্গুলের মধ্যে এই স্বর্ণের আঙ্গুল কিন্তু রাখা হয়েছিল যাতে পচে না যায়। তুতানখামুন এক্সিকিউটিং দ্য আর্শিপ। তুতানখামুন আপনারা চিনছেন হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের সময়কালে যে ফেরাউন ছিল, তার এক্সিবিশন এখানের মধ্যে আছে, আমি আপনাদের দেখাবো। তার রয়্যাল থম্ব অফ থানিস, আরেকটি ফেরাউন যার মমি বড়ি এখানে নেই, বা মমির ভিতরের মধ্যে যেগুলো পেয়েছিল এখানে রয়েছে। সো মূলত এইটাই সেই সিটি যে রামেস, সেখানের মধ্যে অনেক তাদের থমগুলো পাওয়া গেছিল। একজন বিজ্ঞানী এক সময়ে এগুলো এক্সপ্লোর করেছেন। বিটুইন 1939 to 1946 ফ্রান্স বিজ্ঞানী এটি ভালোভাবে দেখার চেষ্টা করেছে।
শত শত বছর লেগেছে তাদের এগুলো কিন্তু রিসার্চ করতে। অনেকে মারা গিয়েছেন, হ্যান্ডওভার করেছেন, তারপরে এগুলো ফুললি ভিজিবল হয়েছে পাবলিকের জন্য, জানার জন্য, ইতিহাসের মধ্যে এসেছে। বাট একটাই সুযোগ ছিল যে তাদের সম্পর্কে জানার, যখন তাদের টমগুলো তাদেরকে মমিতে রাখা হতো, তাদের কিন্তু কাগজপত্র সহ তৈজসপত্র জিনিসগুলো তারা রেখে দিত একসাথে, যাতে তাদের সব কিছু ডকুমেন্ট একসাথে থাকে। তখন ডকুমেন্ট থাকার কারণে তাদেরকে পরিচয় শনাক্ত করা গেছে। এটাই সর্বপ্রথম মমি যেটিকে তারা শনাক্ত করতে পেরেছিল। দ্য টম্ব অফ ফারাও Pesones is one, the oldest tomb discovered by the royal necropolis of Thanis. It was designed by the Arcetos family. Sepulchre in 10 of them received the bodies and his wife. ফুল কাহিনী এখানে মধ্যে রয়েছে। স্বর্ণের ব্রেসলাইট, এখানে কিন্তু বড়ি নাই, বড়িটার তারা মানে এখানে রাখি নাই সম্ভবত, শুধু বিবিহিত জিনিসপত্রগুলো এখানে আছে। Some treasury in King Shushnek, Ramses II, and the gold of Pharaoh.